আসসালামু আলাইকুম। উত্তর ইসরায়েলে এ যাবৎকালের ধ্বংসাত্মক হামলা হিজবুল্লাহর। গাজায় শনিবার ছিল ইসরায়েল আর্মির কবর রচনার আরেকটি দিন। ফিলিস্তিনি উদ্বাস্তু শিবিরে ইসরায়েলের বোমা হামলায় নিহত শতাধিক। ইরান বলেছে ইসরায়েলে হামলার মেয়াদ হবে ৩ থেকে ৪ দিন। রাশিয়ার কোরস্কের বিশাল এলাকায় এখনও দখল বজায় রেখেছে ইউক্রেন আর্মি। বিডিভিউজ ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি, আমি সুরফি দিবা। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। উত্তর ইসরায়েলের গভীরে শনিবার ধ্বংসাত্মক ড্রোন হামলা চালিয়েছে হিজবুল্লাহ। সাফাদের দক্ষিণ পশ্চিমে অবস্থিত মাহাভা আলুন নামক একটি সামরিক ঘাঁটিতে ড্রোন হামলায় নিহত হয়েছে ইসরায়েলের সেনা কর্মকর্তা সহ অনেক সেনা। মাহাভা সেনা ঘাঁটির অবস্থান লেবানন সীমান্ত থেকে ইসরায়েলের 10 মাইল অভ্যন্তরে। হিজবুল্লাহর এক বিবৃতিতে বলা হয়েছে, ঘাঁটির মধ্যে কয়েকটি সেনাদল লক্ষ্য করে একযোগে চালানো হয়েছে কয়েক দফা ড্রোন হামলা। এসব সেনাদলের মধ্যে ছিল কয়েকজন ইসরায়েলি সেনা কর্মকর্তা। হিজবুল্লাহ বলেছে, 8 অক্টোবর থেকে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলের মাহাভা ঘাঁটিতে পরিচালিত শনিবারের হামলাই ছিল হিজবুল্লাহর সবচেয়ে ধ্বংসাত্মক হামলা। হিজবুল্লাহর পক্ষ থেকে শনিবার মাহাভা ঘিরে ইসরায়েলের আরও কয়েকটি সেনা ছাউনিতেও চালানো হয়েছে ড্রোন হামলা। এদিকে শনিবার গাজায় ছিল ইসরায়েল আর্মির জন্য কবর রচনার আরেকটি দিন। শনিবার আল কাসাম ব্রিগেড একযোগে হামলা চালায় গোটা গাজায় ইসরায়েলি সেনা অবস্থান লক্ষ্য করে। এর মধ্যে সবচেয়ে ধ্বংসাত্মক অভিযান ছিল তাল আল সুলতানে অবস্থিত ইন্দোনেশিয়ান হাসপাতাল। এ হাসপাতালটি দখল করে অবস্থান নিয়েছিল বড় একটি ইসরায়েলি সেনাদল। সন্ধ্যায় কাসাম ব্রিগেড এ হাসপাতাল ভবন লক্ষ্য করে রকেট প্রোপেলড গ্রেনেড এবং থার্মোবারিক গ্রেনেড হামলা চালায়। এতে আহত ও নিহত হয়েছে অজানা সংখ্যক ইসরায়েলি সেনা। হামলার পর আহত ও নিহত ইসরায়েলি সেনাদের সরিয়ে নিতে হেলিকপ্টার মিশন পরিচালনা করে ইসরায়েল আর্মি। এছাড়া কাসাম ব্রিগেড শনিবার খান ইউনিসের পূর্বে ও গাজার সর্বদক্ষিণে ইসরায়েলি সেনা অবস্থান লক্ষ্য করে চালায় ধ্বংসাত্মক রকেট ও আর্টিলারি হামলা। খান ইউনিসের পূর্বে ইসরায়েলি সেনা দলের অবস্থান লক্ষ্য করে হামলার পর আগুন ধরে যায় সেখানে। এতে নিহত হয়েছে বেশ কয়েকজন ইসরায়েলি সেনা। তাল আল সুলতান নেইবারহুড এলাকায় হামলা চালিয়ে ধ্বংস করা হয়েছে ইসরায়েলের একটি সামরিক বুলডোজার। এখানে স্নাইপার হামলা করে হত্যা করা হয়েছে একজন ইসরায়েলি সেনাকে। 10 মাস যুদ্ধের পরও হামাসের শনিবারের ধ্বংসাত্মক হামলায় বিস্মিত ইসরায়েল সহ পশ্চিমা অনেক দেশ। গাজার তাবিন স্কুলে শনিবার বোমা হামলা চালিয়ে ইসরায়েল হত্যা করেছে 100-রও বেশি ফিলিস্তিনি উদ্বাস্তুকে। আহত হয়েছেন আরও কয়েক শত উদ্বাস্তু। স্কুলটিতে আশ্রয় নিয়েছিল কয়েক হাজার ফিলিস্তিনি উদ্বাস্তু। হামলায় নারকীয় পরিস্থিতি সৃষ্টি হয় সেখানে। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে 100 নিহতের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন অনেকে। আল জাজিরার খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের দেয়া GBU-39 বোমা হামলা চালিয়ে পৈশাচিক হত্যাকাণ্ড চালিয়েছে সন্ত্রাসী রাষ্ট্র ইসরায়েল। শুক্রবার যুক্তরাষ্ট্র ইসরায়েলকে নতুন করে অতিরিক্ত $3.5 বিলিয়ন অস্ত্র পাঠানোর ঘোষণা দেয়। এ ঘোষণার পরদিনই ইসরায়েল নতুন উদ্যমে নির্বিচারে বিমান হামলা চালিয়ে বেসামরিক ফিলিস্তিনি হত্যা শুরু করেছে। এর আগে ইসরায়েলের নেতানিয়াহু সরকারের বেশ কয়েকজন মন্ত্রী এবং রাজনীতিবিদরা প্রকাশ্যে ঘোষণা দেয়, হামাস দমনে ইসরায়েল সেনা কর্তৃক ফিলিস্তিনিদের গণধর্ষণও বৈধ। হামাস দমনে ইসরায়েল আর্মি ফিলিস্তিনি এবং ফিলিস্তিনিদের উপর যা ইচ্ছা তাই করতে পারবে। গাজার স্কুলে শনিবারের হামলার বিষয়ে ইসরায়েল আর্মি দাবি করেছে, সেখানে অবস্থান করছিল হামাসের একদল যোদ্ধা এবং হামলায় নিহত হয়েছে কমপক্ষে 19 জন হামাস যোদ্ধা। ইসরায়েল প্রতি বছর যুক্তরাষ্ট্র থেকে প্রায় $4 বিলিয়ন অস্ত্র লাভ করে। গাজা যুদ্ধ শুরুর পর বিলিয়ন ডলারের অতিরিক্ত অস্ত্র দেয় ইসরায়েলকে যুক্তরাষ্ট্র। এর মধ্যে রয়েছে গত এপ্রিলে $14 বিলিয়ন অস্ত্র। এরপর আবার গত শুক্রবার আরও $3.5 বিলিয়ন অতিরিক্ত অস্ত্র পাঠানোর ঘোষণা দিয়েছে স্টেট ডিপার্টমেন্ট। গাজায় ইসরায়েল যে লক্ষাধিক ফিলিস্তিনি হত্যা করেছে তার বেশিরভাগই তারা হত্যা করেছে যুক্তরাষ্ট্রের দেয়া অস্ত্রের মাধ্যমে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন মানবাধিকার সংস্থার পক্ষ থেকে ইসরায়েলকে অস্ত্র দিয়ে ফিলিস্তিনি হত্যা বন্ধের দাবি জানানো হলেও তার প্রতি কোনো কর্ণপাত করছে না বাইডেন প্রশাসন। যুক্তরাষ্ট্রের অনেকে বলেছেন, এভাবে একটি দেশকে অস্ত্র দিয়ে বেসামরিক মানুষ হত্যায় সহায়তা করা যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। শনিবার স্কুলে বোমা হামলা চালিয়ে শতাধিক ফিলিস্তিনি হত্যার পর তীব্র ক্ষোভ প্রকাশ করেছে পশ্চিমা বিভিন্ন সংস্থা। এদিকে ফিলিস্তিনের পশ্চিম তীরেও চলছে গাজার মতো ধ্বংসযজ্ঞ। গাজা যুদ্ধ শুরুর পর পশ্চিম তীরের বিভিন্ন এলাকা থেকে এখন পর্যন্ত ইসরায়েল আর্মি 2000 ফিলিস্তিনিদের বাড়িঘর ধ্বংস করে তাদেরকে উচ্ছেদ করেছে তাদের এলাকা থেকে। শনিবার তারা এ ধরনের উচ্ছেদ অভিযান চালায় পশ্চিম তীরের তুবা এলাকায়।
উচ্ছেদ হওয়া কয়েকজন ফিলিস্তিনি গণমাধ্যমকে জানিয়েছেন, বাড়িঘর মাটির সাথে মিশিয়ে দিয়ে তাদেরকে এলাকা থেকে উচ্ছেদ করা মৃত্যুর সমতুল্য। ইরানের একজন কর্মকর্তা গণমাধ্যমকে বলেছেন, ইসরায়েলে ইরানের হামলা হতে পারে 3 থেকে 4 দিন জুড়ে। এই হামলা হবে আকস্মিক এবং হামলার পরবর্তী পরিণতি নিয়ে চিন্তিত নয় তেহরান। ইরান ওয়াচ নামক একটি সংবাদ মাধ্যমকে একথা জানিয়েছেন ইরানি নিরাপত্তা বিষয়ক সংসদীয় কমিটির সদস্য আরদেস্তানি বলেন, হামলায় অনেক রক্তপাত হবে এবং জায়নবাদী সন্ত্রাসী রাষ্ট্র ইসরায়েলকে শাস্তি পেতে হবে হানিয়াকে হত্যার অপরাধে। আরদেস্তানির এ সাক্ষাৎকার শনিবার শীর্ষ খবর হিসেবে প্রকাশ করেছে ইসরায়েলের জেরুজালেম পোস্ট। গত 31শে জুলাই ইরানে ইসমাইল হানিয়াকে হত্যার পর থেকে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ হামলার কথা বলে আসছে ইরানের বিভিন্ন কর্মকর্তা হামলার বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করে নানা ধরনের হুমকি দিয়ে চলছেন ইসরায়েলকে। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী দাবি করেছেন, ইসরায়েলের হামলার বিষয়ে তাদেরকে অবহিত করেছে ইরান। কোনো দেশে হামলার বিষয়ে আগেই সেই দেশকে অবহিত করা এবং দেশটির শীর্ষ পর্যায় থেকে একের পর এক হামলার দিনক্ষণ বিস্তারিত প্রকাশ করার ঘটনায় অনেকে অনেক ধরনের প্রশ্ন সামনে এনেছেন। অনেকের মতে এসব বক্তব্যের মাধ্যমে ইরান একটি মনস্তাত্ত্বিক যুদ্ধ পরিচালনা করছে ইসরায়েলের বিরুদ্ধে। তেল আভিভ বিশ্ববিদ্যালয়ের ডেভিড মিনাস্ট্রি বলেন, ইরান চেষ্টা করছে ইসরায়েলকে আগে ইরানের উপর হামলা করার জন্য উত্তেজিত করতে। জেরুজালেম পোস্টের বিশ্লেষণে বলা হয়েছে, ইরান রাষ্ট্র যদি সংহত থাকতে চায় তাহলে তার জন্য ভালো হবে ইসরায়েলে হামলা থেকে বিরত থাকা। ইসরায়েলে হামলার পর ইরান রাষ্ট্র আরও দুর্বল এবং ভঙ্গুর হবে, কারণ তাদের এয়ার ডিফেন্স সিস্টেম খুবই দুর্বল। রাশিয়ার কুরস্কে এখনও যুদ্ধ চলছে ইউক্রেন ও রাশিয়ান আর্মির মধ্যে। রোববার বিবিসি ও সিএনএন এর খবরে বলা হয়েছে, ইউক্রেন আর্মি রাশিয়ার 12 মাইল অভ্যন্তরে পর্যন্ত প্রবেশ করে অবস্থান করছে কুরস্ক অঞ্চলে। ইউক্রেনের এ অভিযানে আত্মসমর্পণ করেছে বেশ কিছু রাশিয়ান সেনা। ইউক্রেন আর্মি দখলে নিয়েছে কুরস্কের বেশ কিছু কৌশলগত এলাকা। গত 7 আগস্ট ইউক্রেন রাশিয়ার কুরস্ক অঞ্চলে প্রবেশ করে উত্তরের সুমি সীমান্ত অঞ্চল দিয়ে। সিএনএন এর বিশ্লেষণে বলা হয়েছে, কুরস্ক অভিযানের মাধ্যমে ভেঙে গেছে রাশিয়ার সীমান্ত ও সার্বভৌমত্ব রক্ষা নিয়ে পুতিনের গর্ব অহংকার। পুতিন সবসময় দাবি করতেন তার দেশের সীমান্ত এবং স্বাধীনতার সার্বভৌমত্ব বিদেশি আক্রমণ থেকে সম্পূর্ণ সুরক্ষিত। অনেক বিশ্লেষক বলছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম কোনো দেশের সেনা রাশিয়ার অভ্যন্তরে প্রবেশ করল এবং প্রায় 1 সপ্তাহ পর্যন্ত তারা সেখানে দখল বজায় রেখে চলেছে। রাশিয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার এক বিবৃতিতে জানিয়েছে, কুরস্কে ইউক্রেনের একটি কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারে ইস্কান্দার ব্যালিস্টিক মিসাইল হামলা চালিয়ে হত্যা করেছে 15 ইউক্রেনীয় সেনা। রাশিয়ার শনিবারের এই বিবৃতির মাধ্যমে স্বীকার করল, কুরস্কে ইউক্রেন সেনা স্থাপন করেছে মিলিটারি কমান্ড সেন্টার এবং রাশিয়ার অভ্যন্তরের বিশাল এলাকা এখন ইউক্রেনের দখলে। কুরস্ক অভিযানের জবাবে রাশিয়া রোববার সকালে মিসাইল হামলা চালিয়েছে ইউক্রেনের রাজধানী কিয়েভে। ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তারা 7 আগস্ট অভিযান চালিয়েছে রাশিয়ার কুরস্ক অঞ্চলে। রোববার সিএনএন এর বিশ্লেষণে বলা হয়েছে, ইউক্রেনের কুরস্ক অভিযান রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জন্য একটি বিব্রতকর ঘটনা। এই অভিযানে নিহত হয়েছে বেশ কিছু রাশিয়ান বেসামরিক লোকজন। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।